হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি কমন ম্যান। আমি এখানে আজ বেড়াতে এসেছি। এটা হচ্ছে গোপালদাসপুর রাখাল রাজাতলা। তার মানে যদি আপনি কলকাতার দিক থেকে আসেন, ট্রেনে এলে আপনাকে নামতে হবে বইচি স্টেশন, মানে ব্যান্ডেল থেকে বর্ধমান যে আলাদা রাস্তা সেদিক দিয়ে। আর যদি কাটোয়া লাইনে আসেন তাহলে আপনাকে কালনায় নামতে হবে, দিয়ে সেখান থেকে বৈদ্যপুর, বইচি থেকে নেমে এলেও বৈদ্যপুর আসতে হবে, কালনা এলেও বৈদ্যপুর আসতে হবে। সেখানে গোপালদাসপুর রাখাল রাজাতলা, খুব সুন্দর জায়গা। এখানে আমি প্রত্যেক রোববার আসি। এবার আজকের বিষয়ে বলি। অনেক ভিডিওতে দেখা হয়ে গেছে, যে কিছু আলোচনাও হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে এবার একটুখানি পড়াশোনা হয়ে যায়। আর একটু পড়াশোনা হবে, একটু গল্প হবে, আর তারপর একটা হোম টাস্কও দেওয়া হবে। এবার মনে হতে পারে যে ঈশ্বরের জায়গায় এসে স্যার এসব আলোচনা, ব্যবসায় ভাবলে হবে না তো। জীবনটাকে দেখতে হবে যে কাজটা আমি করতে চাই সেটা আমার জীবনের অঙ্গ কিনা। এই ভিডিওতে আমি দূরে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এবার আরেকটু যদি জুম করে নিয়ে দেখানোর চেষ্টা করে দেখি, দূরে মন্দির নিশ্চয়ই দেখা যাবে। এবার রাখাল রাজা মানে হচ্ছে কৃষ্ণেরই ছোটোবেলাকার রূপ। মানে একটা বিস্তৃত জায়গায় এই জিনিসটা। আমি এখানে মাঝে মধ্যেই আসি, রোববারে তো আসি। এখানে আসতে আমার ভালো লাগে, কারণ যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে একটা ভালো ওয়েভ থাকে। এবার কথা হচ্ছে যে আমরা যদি ট্রেড করতে চাই বা ইনভেস্ট করতে চাই, সবার আগে একটা জিনিস খুব জরুরি দরকার। কি দরকার? আজ আবার আমি আমার হ্যান্ডস ফ্রিটা আনিনি, জানি না রেকর্ডিংটা কেমন হবে। সবার আগে দরকার অনেস্টি, সৎভাবে কাজ করা। আর যেখানে ঈশ্বর, আল্লাহ, জিসাস ক্রাইস্ট যাই বলো, তাদের যেখানে উপস্থিতি সেখানে সততা থাকবেই। সৎ মন, সৎ চেষ্টা, সৎ ইচ্ছে ছাড়া কোনো বড় কাজ হতে পারে না। আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় কি, এটা ঠিক কথাই, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ঠিক কথা। কিন্তু একজন ভালো ট্রেডার হতে গেলে তোমাকে সবার আগে আমি 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 এই জিনিসটাতে স্টেবল হতে হবে। আমি এটা করতে পারি, আমি এটা করতে পারবো, আমার পক্ষে এটা করা সম্ভব। ইনভেস্টিং এবং ট্রেডিং দুটো আলাদা ব্যবস্থা, আলাদা ব্যাপার, আলাদা সিচুয়েশান অবশ্যই, এবং তার আউটকামও আলাদা। কিন্তু মূল ব্যাপারটা কিন্তু ট্রেডিংই। ইনভেস্ট অলসো এ ট্রেডিং। এবার কেউ 1 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য, কেউ 2 বছরের জন্য, কেউ 3 বছরের জন্য, কেউ 5 বছরের জন্য ইনভেস্ট করে। ট্রেডিং ছোট ছোট টাইম ফ্রেমের ওপরে হয়। 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, যা কিছুই হোক। আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ইকুইটি মার্কেটে ট্রেড করা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। এবং ইকুইটি মার্কেটে ট্রেড করতে গেলে প্রচুর পড়াশোনা করার ছাড়াও দরকার হয় ধৈর্য, কারণ ইকুইটি মার্কেটে ভলিউম কম হয়। আর লোকে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে কলপুটটাকে ভাবে একমাত্র ট্রেড, কিন্তু আমি বলছি যারা যাই বলুক, কলপুটে ট্রেড করা সোজা, তাই ওটাই সবচেয়ে বেশি নজর আসে। আমরা আজকে ওই সংক্রান্ত কথা বলবো না। এবার আমাদের দেশে তো বেদ ছিল, মুখে মুখেই পড়া হতো, গুরু থেকে গুরু সেটা ট্রান্সফার হয়ে এসছে। 6000 7000 বছর আগে বেদ আমাদের দেশে ছিল। আমাদের সাদা চামড়ার লোকরা, নীলমণির চোখের লোকরা কি বলবে তার ওপরে দাঁড়িয়ে আমাদের জ্ঞান, বিচার, বিবেচনা, বুদ্ধি তো থাকবে না। আমরা আমাদের মতো কাজ করতে পারি। আমাদের কৃষ্টি, আমাদের শিল্প, আমাদের মনন অন্য কোনো দেশের লোকের সার্টিফিকেট অপেক্ষা করে না। তা যেখানে বারবার বলা হয়েছে, পুরনো যে গ্রন্থগুলো আছে তাতেও বলা হয়েছে, সেখান থেকে বোঝার চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়াল যদি তুমি কোনো কাজ নিজের অন্তরাত্মা দিয়ে করবে ভাবো, এবং তোমার মনে হয় তুমি এই কাজটা করতে পারবে, তার জন্য দরকার ভীষণ প্রচেষ্টা, ধৈর্য, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া, সেই কাজটা করার জন্য নিজেকে উপযুক্ত করা। আমরা ক্রিকেটের ক্ষেত্রে এটা বলি,
সিনেমা স্টাররাও তো নানা ধরনের অভিনয় করার জন্য তাদের কত কিছু রকম চেঞ্জ করতে হয়, কত কিছু বলতে হয়, কত কিছু অভিনয় নানা জিনিস শিখতে হয়। শাহরুখ খানও তো 6 প্যাক অ্যাপ করেছিল, কি একটা জানো, ওই দার্দের ডিস্কো গানে। সব কিছুর সঙ্গে সব কিছুটা যুক্ত। আমি কথাটা বারবার বলি, যারা আমার পুরনো ইউটিউবে ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে, যারা নতুন দেখছো তারা আমার পুরনো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না। তার একটাই কারণ, মূল ব্যাপার যেটা, এলাম দেখলাম জয় করলাম এভাবে হয় না। স্টক মার্কেট কিভাবে এসছো, প্রথমে আগে জিজ্ঞেস করো তুমি স্টক মার্কেটে কেন এসছো। যে কেউ বলে স্যার ইনকাম করতে এসছি, গুড। এইখানে ইনকাম করার তোমার যোগ্যতা আছে এবং তুমি নিশ্চিন্তে থাকো, এই যোগ্যতাটা কিন্তু অর্থনৈতিক যোগ্যতা নয়। কেন আজ লাস্টে একটা গল্প বলবো আর লাস্টে একটা হোম টাস্কও দেবো, তবে ভিডিও রেগুলারলি যে টুকটাক করছি তাই একসঙ্গে বেশি চাপ দেবো না। আজ মাথায় কিছু জিনিস ঢুকিয়ে দিই, কী করে তুমি একজন ভালো ট্রেডার হতে পারো। সবার আগে তোমাকে বলতে নিজেকে জানতে হবে। সেই নিজেকে জানা মানে কি, আমি কীরকম মানুষ। দেখো, আমি যদি এরকম মানুষ হই যে একটা টাকা আমি লগ্নি করেছি বা একটা কাজ আমি শিখেছি, সেই লগ্নি করার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অ্যাংজাইটি হতে শুরু হয়েছে, বাড়ছে কি কমছে, কমছে কি বাড়ছে। এই বাড়া কমাটা তো দারুণ প্রভাব ফেলে। যে কোনো বড় বইয়ে লেখা থাকে মাইন্ডসেট, মাইন্ডসেট। আরে ঘোড়ারটি, মাইন্ডসেট কি? নিজের ওপর কন্ট্রোল করা। এই কন্ট্রোল করার প্রশ্নটা কেউ বলে না, আমি বলছি, আজকে শিখে নাও। দেখো, ব্যাপারটা এরকম নয় যে আমার সুগার হয়েছে আমি মিষ্টি জিনিস খাবো না। মিষ্টি রসগোল্লা না খেলেই বা কী হয়েছে, ভাতেও কার্বোহাইড্রেট থাকে। কন্ট্রোল করা মানে আমার যেটা ইচ্ছে, আমার যেটা সহজাত প্রবৃত্তি, আমার যেটা সহজভাবে আসে, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা না। এই কন্ট্রোল করে কিন্তু আলটিমেটলি মনের ওপর কন্ট্রোল হয় না। অনেক বয়স্ক মানুষকে দেখবে যাদের সুগার হয়েছে, যাদের খাওয়া বারণ, লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকানে এসে খায়। তার মানে কি, সে তো জানে। স্মোক করে যারা, ড্রিঙ্ক করে যারা, তারা জানে না যেটা তাদের ক্ষতি। এটা এদের ভেতরকার একটা প্রবৃত্তি। ট্রেডিং ইন্ডাস্ট্রিতে যেই তুমি আসবে, সঙ্গে সঙ্গে তোমার একটা প্রবৃত্তি তৈরি হবে, প্রফিট করা, ট্রেড করা, প্রফিট করা, ট্রেড করা। নাও আস্ক অ্যাট ফার্স্ট, নিজেকে জিজ্ঞেস করো কেন এসেছো। এইখানে এসেছো, তুমি কি ট্রেডিং করছো লাইফের জন্য না লিভিংয়ের জন্য? যদি লাইফের জন্য ট্রেডিং করো তাহলে কিসের তারা, শেখো, বোঝো, দেখো, স্ক্রিন টাইম বাড়াও। আর যদি বলো লিভিংয়ের জন্য ট্রেড, ইটস এ ডেঞ্জারাস জব। আমি এটা বিশ্বাসই করি না নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা শেয়ার মার্কেটে ট্রেডিং করে তার প্রত্যেক দিনের খরচ বা জীবনের খরচ তুলতে পারলেও লং রানে সেটা সম্ভব নয়। তার একটা কারণ স্টক মার্কেটের ব্যাকরণই এটা নয়। তুমি ট্রেড করলে তোমার ট্রেড ফাঁসবেই, তুমি ট্রেড করলে গন্ডগোলে পড়বেই। তাহলে সবার আগে বুঝতে হবে যে আমি মার্কেটে এসছি, আমার প্রথম কাজ প্রফিট করা নয়, আমার টাকাটাকে বাঁচানো। টাকা বাঁচলে এনার্জি বাঁচবে, এনার্জি বাঁচলে অ্যাংজাইটি কমবে। তাহলে মূলত কথাটা মনে রাখতে হচ্ছে কি, ট্রেডিং মানে ডিসিপ্লিন। সবাই জানে, সে চার্ট, মানি ম্যানেজমেন্ট, তার মাধ্যমে অনেক কিছু করা যাবে, বহু গল্প করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়াল দেখবে, এটা আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম, মানে মহারাজারা যেখানে আছেন, আমি ওখানে গেছি, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি অনেক বছর আগেকার কথাই। কিন্তু সেই ব্যাপারটা একটা জিনিস অদ্ভুত ব্যাপার, যে লোকটা নিজের লাইফে ডিসিপ্লিন নয়, সে ট্রেডিংও ডিসিপ্লিন হতে পারবে না। মহারাজ আমায় বলেছিলেন যে একটা ঘটি মাজছে, সেটাও সেই মানুষটা যতটা মনোযোগ দিয়ে মাজছে, ঘটিটা পরিষ্কার করছে, ঠাকুরের কাজ করছে, আবার যখন সে বই পড়ছে, সব ব্যাপারেই সে ফোকাস এবং সিরিয়াস। তাহলে যে মানুষটা আর সব কাজে চঞ্চল, হুইমজিক্যাল, ইমোশনাল, সে শুধু ট্রেডিংয়ে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে, এটা হয় না। তাই ট্রেডিং শেখা, ট্রেডিং শুরু, এসব তো পরের কথা। ওই কটা টাকা নিয়ে এলাম, কিছু চার্ট দেখলাম, এটা ট্রেডিংয়ের আসল ব্যাপার নয়। ট্রেডিং শিখতে গেলে টোটাল জীবন ব্যবস্থার মধ্যে তোমাকে একটা ডিসিপ্লিন আনতে হবে। যে ডিসিপ্লিনারি অ্যাকশানগুলো তোমাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে তোমার চেতন এবং অবচেতন মনে কাজ করবে। তাই সবার আগে আমিকে জানতে হবে। আমি কে, আমি কি পারি, আমি কোন কাজটা ভালো করে পারি। ট্রেডিংয়ের যে কোনো রুল, যে কোনো জিনিস ফোকাস। তাহলে একজন আগের দিন লিখেছিলেন
যে আর ডেটা কি বলতে চাইছেন এত হ্যাজানো, ডেটা নষ্ট করে আপনার কথা শোনার, সে তো আর পুরোনো ভিডিও দেখেনি, তাই আমার কথা লিঙ্ক করতে পারছে না। তবে থ্যাংক গড, আমি চাই যে এরকম বহু লোক বলুক, তারা এড়িয়ে চলে যাক, তারা যাতে ভিডিও না দেখে। তার একটাই কারণ, তারা দেখবে না, জানবে না, তো জানতে পারবে না। তো এ তো জিরো সাম গেম, উইন সাম লুজ সাম। কিছু মানুষ লস করবে, কিছু মানুষ প্রফিট করবে। এই ধরনের মানসিকতার লোকগুলো লস করবে, তবেই তো আমার ছেলে মেয়েগুলো প্রফিট করবে। ফ্যাক্ট। যারা ওপর চালাকি করবে তাদের ক্ষতি হবে। আর একজন লিখেছে আপনি ট্রেডিং শেখান না, তার জন্য লোকের লস হয়। আমি তো কাউকে ট্রেডিং শেখাইনি, যাদের শিখিয়েছি তারা মোটামুটি প্রফিটেই আছে। আর তার প্রোফাইল পিকচারটা আমি দেখছিলাম স্যান্ডো গেঞ্জি পরে। আরে ইয়ার, স্যান্ডো গেঞ্জি পরে কে প্রোফাইল পিকচার দেয়? এইসব পিকুলিয়ার লোকজন আমার সাবস্ক্রাইবার, এইসব পালিয়ে যেও তোমরা, দরকার নেই। যাদের শেখার দরকার তারা ঠিক থাকতে পারবে। তাহলে আজকের সাম আপ করছি। প্রথম, ট্রেডিং শিখতে চাও তো, লাইফের জন্য তো আমরা এখানে থাকতে এসেছি, তো কোনো তাড়া নেই। নিজেকে আগে তার উপযুক্ত করে নিই। আমার এক ডাক্তার ভাই আছে, তার একটু শরীরটা একটু বদখচ হয়ে গেছিলো, তা সে জিমে গেছে। জিমে গিয়ে প্রথম দিন 10 কেজি ওজনই তুলতে পারছে না। এবার সে যখন বেশ 1.5 মাস ধরে একটা নির্দিষ্ট নিয়ম, একজন ট্রেনারের আন্ডারে সে ঠিকঠাক করে ব্যায়াম করেছে, খাবার দাবার ঠিক করেছে, একটা সিস্টেমের মধ্যে এসছে, এখন সে 30 কেজি ওজন তুলতে পারছে। এইটাই বোঝাতে চাইছি যে তোমাদের সবার আগে এটা মিলিয়ন ডলার কথা, কোটি টাকার কথা। শুধু স্টক মার্কেটের ট্রেডিংকে জীবনে, আমি বলছি স্টক মার্কেটের বাইরেও গোটা পৃথিবী রয়েছে। আর 140 কোটি দেশে আমাদের তো 10 কোটি নাকি ট্রেডিং অ্যাকাউন্ট। মিথ্যে কথা, আলটিমেটলি 3 কোটি ট্রেডিং অ্যাকাউন্ট, এক একজনে তো 5-6টা করে ট্রেডিং অ্যাকাউন্ট। 700 কোটির পৃথিবীতে হার্ডলি 30 কোটি লোক স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। আর স্টক মার্কেটের বাইরেও একটা বিশাল পৃথিবী আছে। স্টক মার্কেটই সব কিছু নয়, কিন্তু স্টক মার্কেট করতে গেলে তার জন্য তোমাকে আগে নিজেকে তৈরি করতে হবে। নিজের একা সময় কাটাও নিজের সঙ্গে। আপনি বা তুমি, যার তখন আমি আপনিও বলছি, তার কারণ আমার 70-80 বছরের লোক আমার ইউটিউব ভিডিও দেখে, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, একজন যাদবপুর থেকে করেছিলেন। ওনার অসাধারণ সাইকোলজি, উনি ওনার স্টকটা তেজি হলেই বেছে দেন, নিজের স্টকটাই কিনে নেন। হাসি লাগছে? একদম হাসি লাগবে না। টাটকা উদাহরণ দিয়ে দিই, 1,23,000 থেকে নর্মালি সিলভার তো 68,000 থেকে টেনে 1,23,000 টাকা হলো। এবার ট্রেডার যারা, তারা অনেকে ভাবছে যথেষ্ট, এবার বেচে দিয়ে নিচে পড়বে। কিনে ওপরে বেচাটা সবাই জানে, কিন্তু ট্রেডাররা বেচেও এবার এখন তাদের বোকা মনে হচ্ছে। একদম বোকা নয়, যারা বেচে কাজ করতে জানে তারাই হচ্ছে অ্যাকচুয়াল লোক। এটা সবাই পারেন, আর পারে না বলেই তো 90% লোক লসে থাকে। আমি বলছি না, সেবি বলছে, মিডিয়াতে যাও বলছে। আর 2% লোক তো সবসময় প্রফিটে থাকে। তো সামারি ইজ দ্যাট। আবার বলি, তাহলে আমাকে যদি শিখতে হয়, আমাকে যদি জানতে হয়, আমাকে একটা সময় কাটাতে হবে। কোনো তাড়াহুড়োর কিছু নেই। মার্কেটে থাকলে আমাকে মার্কেটের সাইকোলজি বোঝার আগে নিজের সাইকোলজি বুঝতে হবে। আমি কিসে কমফোর্ট বোধ করি, কিসে না করি, আমি কোন কাজটা ভালো করে করতে পারি, আমি কি নিজের সঙ্গে সময় কাটাতে পারি, আমি কি জলদি রেগে যাই, আমি কি ইমোশনাল হন না, কোনো অসুবিধা নেই। সিনেমা দেখতে চান, ক্রিকেট খেলা দেখুন, কোনো একটা বাচ্চা ডগি হয়তো কাঁদছে, আপনি তাকে কিছু খাবার দিলেন, কোনো দুঃখী মানুষের ওইখানে আপনি ইমোশন করুন, কোনো অসুবিধা নেই। মার্কেটে ইমোশনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আর ইমোশন এক্সপেকটেশন তৈরি করে, রিয়ালিটি থেকে সরিয়ে দেয়। তাই এই মার্কেটে আগে আসতে গেলে আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, এবং জানতে হবে যে আমি রিয়ালিটির সঙ্গে চলতে পারি কিনা। জয় ঠাকুর। আরতি শুরু হচ্ছে, আমি আরেকটু পরেই চলে যাব। কাজে বলে রাখি, চলে আমরা আজকে 3টে জিনিস বুঝতে পারলাম, যে একটা টোটাল ডিসিপ্লিন লাইফ একজন গুড ট্রেডারকে তৈরি করে। 2, ইমোশনাল যে আউটবাস্ট হলে আমাকে আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে। 3, সব সময় বুঝতে হবে যে আমরা কেন এসেছি, ট্রেডিং ফর লাইফ না ট্রেডিং ফর লিভিং। দেখুন, ভালো লাগে বেশ বড় বড় গাড়ি নিয়ে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, জায়গায় জায়গায় বেড়াতে যাচ্ছে। যদিও এইসব এখন একটু বন্ধ হয়ে গেছে, তার একটা কারণ ক্রিপ্টোকারেন্সি দিকে দুবাইয়ে কাজ করতে হচ্ছে। সেবি থেকে তো কড়াকড়ি করে দিয়েছে, সব করা যাবে না। লাইভ ট্রেডিং তো করা যাবে না, ওই জন্য আমরাও করতে পারি না। আর কিছু পড়াশোনার জন্য তো করা যেতেই পারে। এবার আছে ইনভেস্টমেন্ট। ট্রেডিং তো খুব কটা ইনভেস্টমেন্ট। আপনি মনে রাখবেন, আপনি যেভাবে হোক, আপনি সবসময় চান আপনার কমফোর্ট জোন। আমিও লাইফে এরকম কিছু ভুল করেছি। কিছু স্টক আমরা বেচে ফেলেছি, সেগুলো অনেক দাম বেড়ে গেছে। কিছু স্টক আমরা রেখে দিয়েছি, সেটা অনেক দাম পড়ে গেছে। একটা সবচেয়ে বড় যে কথা থাকে সেটা হচ্ছে নগদে কিনেছি কেন বেচবো। মেহবুব ইরানি, জি বিজনেস সার্চ করে গুগল সার্চ করে দেখে নেবেন, যে বড় বড় ইনভেস্টাররা তারা সবসময় বলেন না,
আপনি নগদে কিনেছে বলে আপনার স্টকটা নিয়ে চিরকাল বসে থাকবেন না। যদি খারাপ খবর যায় স্টক থেকে বেরিয়ে যান। পারফর্মিং স্টককে রেখে দিন, নন পারফর্মিং স্টককে বের করে দিন, নতুন ইনভেস্ট করুন। তাহলে যারা প্রতিষ্ঠিত ইনভেস্টার তারা যখন এটা বলছে, দেখুন ম্যাক্সিমাম লোক কী বলে, নগদে কিনেছে আমি কেন বেচবো। এই ক্ষেত্রে হয়তো 20% ক্ষেত্রে আপনি ভুল হবেন, 80% ক্ষেত্রে কিন্তু ঠিক হয়। তার একটা কারণ, কেউ মানুক আর না মানুক, এই তো 76 দিন ধরে ডিআইআইরা একটু অ্যাডভান্স আপডেট দিয়ে দিচ্ছে, ডোমেস্টিক ফান্ডরা 76 দিন ধরে কিনে চলেছে। নিফটি নতুন হাইও করে এলো 1 মাস আগে, 1 বছর আগেও করেছে। দেখুন শেষ 1 বছর 1.5 বছরে যারা স্টক কিনেছে কেউ প্রফিটে নেই। মিড ক্যাপ লার্জ ক্যাপের অবস্থা তো খারাপ। আবার বলছি, মানুন আর না মানুন, হেজ ফান্ড আর এফআইআইরাই মার্কেটকে বাড়িয়ে নিয়ে চলে। হেজ ফান্ড কারা? যারা 100 টাকা একটা স্টক কিনে 1000 টাকায় নিয়ে যায়, আবার 800 টাকায় ওই স্টকটা কিনে 300 টাকায় বেচে পালিয়ে যায়। হেজ ফান্ড নিয়ে আমি পুরনো আমার ভিডিও আছে, দেখে নেবেন। আর এফআইআইরা যদি স্টক না কেনে, সেই স্টকের আগুনের মতো দাম বাড়ে না। তাহলে 76 দিন ধরে টানা, ইটস এ রেকর্ড, ডোমেস্টিক ফান্ড স্টক কিনেও কিন্তু স্টকের দাম বাড়াতে পারছে না। তাহলে আমাদের মেনে নিতে হবে যে এফআইআইরা মাল কিনলে তবে আমাদের স্টকের দাম বাড়বে। এইবার আসি পরের কথায়। তাহলে যারা প্রতিষ্ঠিত, কথা আসতেই পারে যে রাধাকিষাণ দামানি ট্রেড করেছেন, রাকেশ ঝুঁঝুলা ট্রেড করেছেন, ইনভেস্ট করেছেন, তার কোনো ব্যবসা ছিল না। শেষ জীবনে প্লেনের কোম্পানি খুলতে গিয়ে তখন তো মারাই গেলেন। কিন্তু কি আয়রনি, ওই মানুষগুলো যাদের দমিয়ে এগিয়েছিল, উনিও নিঃস্ব অবস্থায়, লিমকার রেকর্ড মনে আছে 82টা ফাইন্যান্সিয়াল কেস ছিল যার নামে, উনিও অসহায় অবস্থায় একটা সরবিটেট খাওয়ার সময় পাননি, জেলে ছিলেন। আমরা ভাবি উনি আমাদের গুরুদেব, কেন? গরিব মানুষ থেকে ওই জায়গাতে উঠেছিলেন। আর 6,200 কোটি টাকার মালিক রাকেশ ঝুঁঝুনওয়ালা, উনিও কিন্তু সরবিটেট খাওয়ারও টাইম পাননি। তার শরীরের দিকটা অসুস্থ হয়েছিল। ওই শরীর কি হবে, ওই অর্থ, যে অর্থ নিয়ে শরীরকে সুস্থ রাখা যাবে না। তাহলে এই প্রতিষ্ঠিত লোকগুলো যখন বলছে যে না, শুধু পোর্টফোলিও ওরমভাবে ধরে রাখলে হয় না। এবার আমার কথা বলি, আমার নিজের ক্ষেত্রে জীবনে অন্তত একাধিকবার হয়েছে, যেহেতু আমার বলতে তো কোনো অসুবিধা নেই। আমার সান ফার্মার শেয়ার কেনা ছিল, পারফর্ম করছিল না। একটা কথা মনে রাখবেন, কোনো বড় কোম্পানি যদি কোনো বড় কোম্পানিকে টেক ওভার করে, যে কোম্পানি কিনছে তার টাকা কিছুটা পড়ে যায়, দাম পড়ে যায় শেয়ারের দাম। যখন র্যানবক্সি সান ফার্মা টেক ওভার করলো, 1200 টাকা সান ফার্মার দাম ছিল, আমি কিন্তু বুঝতে পেরেছিলাম পড়ে যাবে। আমার গল্প বলছি, এইগুলোই মনে রাখতে হবে। কেন? গল্পই মনে রাখতে হবে। আমরা মনে রাখতে পারতাম না, আমাদের গুরুদেবরা, আমাদের যাদের শিখে তারা বলেছে যে ওরে ইনফরমেশান মনে রাখবে না, গল্প দিয়ে মনে রাখতে হবে। তাহলে বেদ উপনিষদও তো গল্প দিয়ে মনে রাখতে হয়। আমি যেটা বলছি এটাই সঠিক কাজ, এটা করলে দারুণ কাজ হবে। গল্পগুলো মনে রাখতে হবে, তাহলে ঠিক টাইমে ঠিক ব্রেন স্পার্ক দেবে। যেমন বেদ উপনিষদের গল্প আছে, আমাদের যে মোরাল স্টোরি যেগুলো আসে, নীতি কথার যে গল্পগুলো, এরকম গল্পগুলো যদি মনে রাখো, তাহলে আমি জানতাম, আমি আরও আগে জিনিসগুলো শিখেছি। কেন? এটা প্রত্যেকটা দুটো রূপ আছে, কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা ঠিক করি তাহলে আমরা টিকে থাকতে পারবো। র্যানবক্সি 1200 টাকা যখন এলো 800 টাকা, আমি ভাবলাম ঠিক আছে, আমি অপেক্ষাটা করতে পেরেছি। জানি সান ফার্মার র্যানবক্সি কিনেছে মানে কাঁচা টাকা দিয়ে কিনেছে, কোম্পানি থেকে টাকা বেরিয়ে গেছে, সেই শেয়ারের দাম পড়ে যায়। আমি কেনার পরে কোনো দাম বাড়েনি, আমি 4 বছর ধরে রেখে দিয়েছিলাম। এইবার সে চলে গেল 400 টাকা, সেখান থেকে ফিরে এলো যখন যখন দাম গেল, আমি দেখলাম যদি টাকা ফিক্সড ডিপোজিট করতাম তাহলে তো আমি একটা অ্যামাউন্ট আসতো, তার থেকে একটা জায়গায় এসে আমি সেখান থেকে ওই 900-1000 টাকায় বেচে দিলাম। আজকে সান ফার্মার দাম দেখো 1600-1700 টাকা। তাহলে আমার সিদ্ধান্ত ভুল, কিন্তু যে যন্ত্রটা আমায় 4 বছর ধরে দিয়েছে আমার মনে হলো এটা ঠিক। আবার আইটিসি দেখো, এই করোনা যুগের আগে 130 টাকাও দাম হয়ে গেছিলো, দীর্ঘ 7-8 বছর কোনো রকম পারফর্ম করেনি। তারপরে 8 নম্বর বছর গিয়ে 130 টাকাটা 460 টাকা হয়ে গেল। তুই বলবে স্যার 9 বছরের টাকা ডবল, এখানে তো অনেক দিয়েছে লং টার্মে। 2011 সালের পরে মধ্যেখানে 7 বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রির দাম বাড়েনি। তাহলে আমরা বুঝতে পারছি, ভালো ব্যবসা কিনলে আর তা যদি বদনাম না বেরিয়ে যায়, একদিন কিন্তু সুন্দর টাকা হয়। তাহলে ওই এমটিএ ফর্ম ফিল আপ করে ধারে যদি মাল কেনে, শেষ 1.5 বছর ধরে তার ধারে মাল কিনেছে, কেটে বের করে দিচ্ছে আবার ব্রোকিং হাউসগুলো, কোনো অন্যায় নেই, কারণ ধারে ব্যবসা হয়, লোকের টাকায় ওই সব কাজ করতে নেই। তাহলে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির উদাহরণ দিলাম, সান ফার্মার উদাহরণ দিলাম, আইটিসির উদাহরণ দিলাম, এরকম ঘটে। ঠিক একইভাবে মনে রাখতে হবে, ট্রেডিংয়েও এই টাইম ফ্রেমের ওপর দাঁড়িয়ে ট্রেডিংয়েও সুন্দর কাজ করা যায়। এইবার আসি আর একটা কথায়, যে আমরা তাহলে আজকে যে 3টে জিনিস শিখেছি একটু লিখে নেবে। এইবার একটা ছোট্ট গল্পটার আগে আমি একটু ডেটা দিয়ে দিই, এটা কি করে হচ্ছে। তখন সবাই যখন ভাবছে যে প্রচুর টাকা লাগে, এবার আমি একটা উদাহরণ দিই। প্রথমে একটু গল্পটা বলি। গল্পটা কেন বলছি, এটা ইনফরমেশানটা লেখার দরকার নেই, কারণ আমি পরপর বললে আমার বলতে সুবিধা হবে। আমার এক ছাত্রের একটা ডেটা দিচ্ছি। ডেটা হচ্ছে 13/10/2025।
ঠিক আছে, আমি আগে ডেটগুলো বলি। 13 তারিখে সে 50,000 টাকা তার একটা অ্যাকাউন্টে ঢুকিয়েছে। সে ঠিক করেছে দুটো স্ট্র্যাটেজিতে কাজ করবে। এই যে আমি এখান থেকে তার লেজারটা বলছি আর সে 50,000 টাকা দিয়ে কাজ করছে। এই গল্পটা আবার পরে আসছি, কেন এটাও একটা লার্নিং আজকে। এবার এই 50,000 টাকা সে ঢুকিয়েছে 13/10 মানে অক্টোবরের 13 তারিখ। 23 তারিখে কাজ করেছে, 24, 27 অক্টোবর শেষ। 7ই নভেম্বর, 14, 17, 18ই নভেম্বর, 27শে নভেম্বর, নভেম্বরের কাজ শেষ। ডিসেম্বরের 1, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18। 13ই অক্টোবর থেকে গতকাল পর্যন্ত 49টা ট্রেডিং ডে ছিল। শেখাচ্ছি, মন দিয়ে লিখে রাখবে কিন্তু। এই 49টা ট্রেডিং ডেতে ও কাজ করেছে 21 দিন। ডেটগুলো বললাম, দরকার আরেকবার করে শুনে নেবে। আবার বলি, এইবার তার প্রফিটের কথায় আসছি। কত অ্যাকাউন্ট? 50,000 টাকা। কাজ করেছে 49 দিনের মধ্যে 21 দিন। ডেটগুলো আরেকবার করে বলে দিয়েছি। এইবার প্রফিট লিখতে শুরু করো। 23 তারিখ 132 টাকা। প্রথমে অক্টোবর বলছি। সে টাকা ঢুকেছে 13 তারিখ, প্রথম কাজ করেছে 23 তারিখ, 10 দিন কাজ করেনি। 23শে অক্টোবর 132 টাকা, 24শে অক্টোবর 210 টাকা, 27শে অক্টোবর 277 টাকা। হয়ে গেল। এবার নভেম্বরে কাজ করছে না। 7ই নভেম্বর 500 টাকা, 14ই নভেম্বর 44 টাকা, 17ই নভেম্বর 528 টাকা, 18ই নভেম্বর 260 টাকা, 27শে নভেম্বর 120 টাকা। নভেম্বর শেষ। এবার ডিসেম্বর, 1 ডিসেম্বর 193 টাকা, 3 ডিসেম্বর 177 টাকা, 4 ডিসেম্বর 1971 টাকা, দ্য ফার্স্ট বিগ প্রফিট। আসবো ব্যাখ্যা। 5 ডিসেম্বর 2745 টাকা, সেকেন্ড প্রফিট। 8ই ডিসেম্বর 364 টাকা, 9ই ডিসেম্বর 732 টাকা, 10ই ডিসেম্বর 616 টাকা, 11ই ডিসেম্বর 2541 টাকা, 12ই ডিসেম্বর 179 টাকা, 15ই ডিসেম্বর 297 টাকা, 16ই ডিসেম্বর 225 টাকা, 17ই ডিসেম্বর 177 টাকা, 18ই ডিসেম্বর 94 টাকা 74 পয়সা। শুক্রবার আর তার সেট আপ হয়নি, কাজ করেনি। মনে থাকবে তো কেন বললাম? এত কেটে কেটে 50,000 টাকা, 49টা ট্রেডিং ডে, 21 দিন কাজ করেছে, একদিনও লস হয়নি, নট এ সিঙ্গল লস। কেউ পারে? এটা আমার কাছে থাকবে। এই জন্যই বললাম যে ইতিহাস হয়ে থাকবে, আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। ডেট আর টাকাগুলো মিলিয়ে নেবে। তাহলে প্রত্যেকটা দিন এই ছেলেটি কিনে কাজ করতে পারে। অপশান মার্কেটে কাজ করছে, অপশান মার্কেট, অপশান বাই, কিনে কাজ করেছে। কেন? তার সেট আপ রোজ হয় না। সেট আপ না হলে তাহলে ভাবো তো, যেই ছেলেটা টানা 21 দিন পর পর 49 দিনের দিন 21 দিন তার সেট আপ মিলেছে, এর নিয়ন্ত্রণ নিজের ওপর ভাবে। এতক্ষণ যে জ্ঞান দিলাম না, এবার হাতে কলমে তার প্রমাণ। সাধারণ ছেলে, বাংলা মিডিয়াম, হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাটার করে না, একটা আলাদা চাকরি করে। সেই চাকরি থেকে হচ্ছে এখনো বিয়ে থা হয়নি। এইটা শেখার যে সে 79 টাকা, তো লাস্ট দিন তো 94 টাকা প্রফিট করেছে, মানে গত বৃহস্পতিবার। শুক্রবারে তার সেট আপ আসেনি। সবচেয়ে বড় প্রফিটটা করেছে কি, যেদিনকে 5ই ডিসেম্বর মানে রেপো রেট কাট হয়েছিল। তার মানে কি, ও কল কিনেছিল, আমার সঙ্গে ওর কথা হয়েছিল, ও কল কিনেছে। আমি বলছি 30 টাকা, ততদিনে ওর 50,000 টাকাটায় 6,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে আমি ওকে বলেছি 4,000 টাকা লস হবে এমন একটা স্টপ লস ভেবে রাখ, রেখে দিবি ওপরটায়, আর উপরে পাই করে ছিটকেছে। তাহলে এইগুলো পজ করে একবার লিখে নেবেন তো, এইটাই হোম টাস্ক, ডেট আর টাকা। তাহলে প্রত্যেকটা, আমি কোনো অস্বীকার করতে পারবো না, এটা হিস্ট্রি হয়ে থাকবে। তাহলে 50,000 টাকায় তার এই মুহূর্তে টাকাটা হচ্ছে 62,300 টাকা 2 মাসে। এবার উল্টো দিকে আসি, এই ছেলেটি কাজ শিখেছে, এবার বলছে তাহলে সেটা কাজ করে টাকা ভেঙে নিই, একটা ফিক্সড ডিপোজিট হচ্ছে এই করে নিই। তা আমি তাকে বললাম যে কেন রে, কেন টাকা ভাঙতে হবে, কেন বাবার কাছে বা টাকা চাইবি কেন? আর ইয়াং ছেলে একটা ভালো চাকরি করে, প্রাইভেটে চাকরি করে, টাকা তো বেশ ওরাই ভালোই খরচ করেছে। তা দেখলাম টেস্ট করতে হবে, তো বলেছি না আমি শেখালেই হলো না, শিখলেও না, আমি তাকে দেখে নেবো। তারা আইফোন নিয়ে ঘুরে বেড়ায়, এই মফস্বলের ছেলে, তোরা তো আইফোন নিয়ে ঘোরার দরকার কি, তো এমনি ভালো ফোনও তো আছে। ও তাহলে সে টাকা কোথা থেকে জোগাড় করবো, তাহলে আইফোনটা বেচে দে। ও বেটাও কিনেছে সেকেন্ড হ্যান্ডেই, মনে হয় 1,20,25,000 টাকাতে। যাই হোক, ওরম দাম দিয়ে ও মনে হয় কিনেছে 80,000 টাকা না 82,000 টাকা। তাই বলে আইফোনটা বেচে দে,
আইফোনটা বেচে দিয়ে দেখবে টাকা পাবি, দেখ 70-80 হাজার টাকা হয়ে যাবে। 70 হাজার টাকা যদি হয়ে যায়, 20 হাজার টাকা দিয়ে একটা ফোন কেন, এর বেশি ফোনের কোনো দরকার নেই। 5G ফোনের কী দাম? দেখো, শখ আহ্লাদ ওসব কথা বাদ থাক। আমার ছাত্রছাত্রী আমায় বহু জায়গায় নিয়ে গেছে, আমাকে বহু ভালো উপহার দিয়েছে। আমি প্রায় 9বার বিদেশ বেড়াতে গেছি, তার মধ্যে 7বার তো আমার ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে গেছে। আমায় যে তারা আমার এক ছাত্রী খুব ভালো ট্রেডার, সে আমার একটা দারুণ জুতো দিয়েছে। সেই জুতোটা তো আমি পরতে পারি না, কেন কি? তারা ইনকাম করেছে তবে আমায় দিয়েছে। তো তাহলে এই ছেলেগুলোকে কোন কনটেক্সটে বলতে চাইছি? সম্পর্কটা এরম জায়গায় তা আমায় তো বাজিয়ে দেখে নিতে হবে। সে আমায় ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে এগোনোর চেষ্টা করছি। কি করতে চাইছে? বললো বেচে দেবো। তাহলে হ্যাঁ, একটা আইফোন নিয়ে তোর কী হবে? কী স্ট্যাটাস হাই হবে? তোর একটা ভালো ফোন 20-25 হাজার টাকা আরামসে হয়ে যাবে। ওই 50 হাজার টাকা দিয়ে ট্রেড শুরু। দিস 50,000। এইবার ওকে বলেছি, এই 25 হাজার টাকা দিয়ে তুই সুন্দর কাজ কর, দারুণ ফোন, আমি ব্র্যান্ড বলছি না, ভালো ফোন। 25 হাজার টাকার ফোন পেয়েছে, 50 হাজার টাকা মার্কেটে স্টার্ট করেছে কাজ। এই 50 হাজার টাকা দিয়ে ও যেটা সেট আপ, এইটা নিয়ন্ত্রণ। তাহলে হতে পারে বাচ্চা ছেলে, হতে পারে ওর কাছে কোনো অসুবিধা নেই, মাথার ওপর কোনো লোন নেই। এইবার এই 50 হাজার টাকার যে 62 হাজার টাকা 300 হয়েছে, এইটা শেখার। কেন বলেছিলাম করোনা যুগে যারা টাকা করেছে তারা কেউ টাকা নিয়ে যেতে পারবে না, কেন মার্কেটে অনেকে প্রফিট করে। টাকাটা ডাইজেস্ট করার জন্য এই আমাদের মতো একটু পাকা চুল হওয়ার দরকার আছে। কেন? টাকা সরানোটাই আসল স্টাইল। রোজ ট্রেড করছো, রোজ প্রফিট করেছো, টাকা বের করে নাও যদি বড় অ্যামাউন্টের হয়। এবার ওকে বলে দিয়েছি এই 50 হাজার টাকাটা, এবং হয়েছে 13 হাজার টাকার মতো প্রফিট, অ্যাপ্রক্সিমেটলি 13 হাজার টাকার মতো প্রফিট। ওই 2 হাজার টাকা নিয়ে নাও, নিজে এনজয় করবে, খরচ করো, মেলা দেখতে যাও। ও বলছে স্যার আপনাকে একদিন খাওয়াবো। বললাম ঠিক আছে, আমাকে একদিন পিৎজা খাইয়ে দিবি, কারণ একটা ভালো পিৎজার দোকান হয়েছে। যদি পিৎজা মানে কথার কথা বলছি, ও পিৎজা খাই বলে আমি বলছি খাবো। তাহলে 50 হাজার টাকা আর 11 হাজার টাকা, এই 61 হাজার টাকা ব্যাংকে ফিক্সড করে দাও 1 বছরের জন্য। 50 হাজার টাকা ফিক্সড করলে তো 3200 টাকার বেশি পাওয়া যায় না, 12 মাসে 3200 টাকা। সেখানে ও 50 হাজার টাকাটায় আমি ধরি একটা সুবিধা করে বলে দিচ্ছি যে 50 হাজার টাকায় তাহলে ওর প্রফিট হয়েছে তো অন্তত 20%, 21%। 2 মাসে 20%, মানে মাসে 10%, তার মানে 120% রিটার্ন। অ্যাকচুয়াল দেখতে গেলে কিন্তু তাই। আমাকে একজন কাটোয়া থেকে ছেলে পড়তে এসেছিল, বলে স্যার দিস ইজ স্ক্যাম। নো, দিস ইজ নট স্ক্যাম, ইটস ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। এবার এই 61 হাজার টাকা ব্যাংকে ফিক্সড করতে যা, আর তো কোনো চিন্তা নেই। এইবার বলছি তাহলে স্যার ট্রেড কী করে করবো? এইবার ওকে বুদ্ধি দিয়েছি, বলছি ওর বাবার কাছে যা, বাবাকে গিয়ে বলবি অরিন্দম কাকু আমাকে এরকম কাজ আমি পারি, এরকম করেছি, এটা আমার করেছি, এই টাকাটা ফিক্সড করেছি, তুমি আমায় 50 হাজার টাকা দাও। তখন বলছে কেন স্যার? বলছে সে তুই চাইবি, তোর বাবা ঠিক বুঝতে পারবে। তো যাই হোক, সে তার বাবাকে বলেছে। সম্পর্ক এরকমই বলেছি না, পড়িয়ে টড়িয়ে চলে যাওয়া না। যাদের সঙ্গে সম্পর্ক যেরামই আছে, আর যাদের এড়িয়ে গেছি আমি বুঝতে পেরেছি তাদের লোভ বেশি, আলটিমেটলি তারা মার্কেটে টিকতে পারবে না, আমার শুধু শুধু বদনাম হবে। তাহলে এইবার সেই ছেলের প্রজেক্ট কি? এবার ওই বাবার 50 হাজার টাকা ওকে বাড়িয়ে দেখাতে হবে। এবার বাবার টাকা তো ও বদমাইশি করতে পারবে না, একদম নিজের টাকা ছিল, নিজে ফোন বেচেছে, নিজে করেছে। এই ওর সিরিয়াসনেস আরও আসবে। এইবার ওকে বুঝতে হবে যে এই সিরিয়াসনেস, এই জিনিসটা ওর ব্রেনে কী এফেক্ট করছে। এইভাবে কাজ হয়। এবার হোম টাস্ক দিয়ে দিই, কাজ কি করতে হবে আপনাদের। এবার দেখতে হবে যে মার্কেটের সবচেয়ে বড় বড় মুভমেন্টগুলো ইদানিং কোন টাইমে এসছে। যদি এটা শেষ 2 মাসের একটা জাজ করতে পারেন, এই নেক্সট উইকের এটাই দেখার, এটাই শেখার যে ওই বড় বড় মুভমেন্টগুলো যে টাইমে আসছে মার্কেটে কি সেই টাইমেই এই মুভমেন্টগুলো আসছে। এইটা আজকে কাজের কাজ রইল। আজ অনেক কিছু শেখালাম, অনেক কিছু বললাম, কাজে লাগবে। সমঝদার কো ইশারাই কাফি হতা হ্যায়। ভালো থাকো। 28 মিনিট এটাকে পোস্ট করতে আমার অনেক সময় লেগে যাবে। সবাই ভালো থাকুন, মনের আনন্দে থাকুন, আর শেখার চেষ্টা করুন। আবার বলছি, ডিসিপ্লিন মানে এই নয় যে আপনার ভেতরকার ইচ্ছেটাকে আপনি দমিয়ে রাখবেন। আপনার সহজাত প্রবৃত্তিগুলোকে কি করে পজিটিভলি মার্কেটের সঙ্গে সেট করা যায়, এটাই দেখার। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে যত টাকা থাকুক, আপনি যত জ্ঞানী হন, ডিসিপ্লিন যদি না থাকে, আপনি যদি ফোকাস না হন, যে কোনো কাজে আপনি সাফল্য পাবেন না। স্টক মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং ইজ এ টাফ জব। ভালো থাকুন। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমি স্টক মার্কেট প্রমোট করছি না। যারা একটু চেষ্টা করে আমি তাদের একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিকজ আমি তাকে বিশ্বাস করি। আমার বিশ্বাসে আপনাদের বিশ্বাস করতে হবে না। স্টক মার্কেটের প্রত্যেকটা টাকা বিনিয়োগ এবং ট্রেডিং ঝুঁকি সাপেক্ষ। এতে শারীরিক, আর্থিক, মানসিক সব রকম ক্ষতি হতে পারে। তাই নিজে বুঝুন, নিজে জানুন। আমি একজন সেবি রেজিস্টার্ড পরামর্শদাতা নই। আমি যে স্টকগুলো বললাম বা আমি যে সংক্রান্ত কথাগুলো বললাম, এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা। আপনারা বুঝবেন,
দেখবেন, শিখবেন, সেই অনুযায়ী ট্রেড করবেন। কিন্তু ওপর চালাকে দিয়ে কিছু হবে না। আর আমি আবার বলছি, ওই স্যান্ডো গেঞ্জি পরা এসব আমার সাবস্ক্রাইবার, হাই পালিয়ে যাবে সব থেকে। আমি তো শুরু করেছিলাম 80-81 জন দিয়ে, তাই দিয়েই চলবে। যদি ভালো লাগে আমার ইউটিউব ভিডিও দেখবে, নইলে দেখার দরকার নেই। বাজে কমেন্ট কেন করো, কিছু বোঝো না, মোস্ট অশিক্ষিত লোকজন কিছু সব। যাকে যারা ভালো আছো তারা ভালো থাকো, আমার ইউটিউব ভিডিও দেখো, যদি কাজে লাগে অন্য কাউকে দেখতে বলো বা লাইক করো। এই ইউটিউব করার জন্য মোটিভেশন আমার ছাত্রছাত্রীরা। সবাই খুব খুব ভালো থাকো, আবার ফিরবো। দরকার হয় একাধিকবার এই ভিডিওটা দেখবে। আমার ভিউ টাইম বাড়ানোর জন্য বলছি না, তোমাদের কাজে লাগবে। আবার বলছি, এটা বিজনেসের বটম লাইন প্রফিট। আর প্রফিট করার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়। সেই যোগ্যতাটা টাকা, বয়স, শিক্ষাগত যোগ্যতার উপর দাঁড়িয়ে নেয়। এটা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ল্ড, ডিফারেন্ট টাইপ অফ গেম। তোমার মানসিক কাঠিন্য তৈরি করতে হবে। ইমোশন দেখানোর জায়গা অন্য জায়গায়, স্টক মার্কেট নয়। টাটা।